হ্যালো স্টুডেন্ট, জানো আমি আজকে তোমাদেরকে কি নিয়ে আলোচনা করব। আমরা পথের পাঁচালী তো এতদিন ধরে আলোচনা করে এসেছি। আজকে কোন পরিচ্ছেদটা আলোচনা করব তার আগে আমরা বলে দিই, আমরা যেই পরিচ্ছেদের মধ্যে আলোচনা করব কি কি আছে তো আমরা একটু জেনে নিই শর্টে একদম। আচ্ছা বলো, একটা শিশুর মধ্যে কি থাকে? একটা শিশুর মধ্যে থাকে একটা সরল মন থাকে, তার মধ্যে নানা রকম অনুভূতি থাকে, নানা রকম প্রেম ভালোবাসা থাকে, কল্পনা থাকে। তো আমরা দেখতে পাই এগুলো। তার সাথে সাথে কি একটা শিশুকে দেখবে, সে যদি কোনো পুরানো ঘর দেখে, তার সাথে যদি দেখবে কোনো জঙ্গল বন এসব কিছু দেখে থাকে, তো তার মধ্যে কি হবে? সেই সৌন্দর্য দেখে তার মধ্যে যেন তার মনকে যেন ভরিয়ে দেবে। আর তার সাথে সাথে আমরা দেখতে পাই তার তখন যখন কোনো কিছু অলৌকিক ঘটনা ঘটে থাকে, সেই রহস্যময় কি কি ঘটনা তার মধ্যে যেন আরো 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 যেন রহস্য মনটাকে করে দেয় একটা শিশু মনকে। কারণ সে তো শিশু, তার মধ্যে তো এগুলো ঘটতেই থাকে। দেখবে কোনো শিশু যখন একটা ধরো বিকালের একটা পরিবেশ দেখছে, প্রাকৃতিক পরিবেশ, তখন কি হবে? তখন সেই প্রাকৃতিক পরিবেশটা নিয়ে সে একটা ভবিষ্যৎ নিয়ে একটা কল্পনা করবে। সেই কল্পনার মধ্যে কি থাকবে? তার মনের মধ্যে একটা আনন্দের সৃষ্টি হবে। এই আমরা আজকে শিশু মনের যে সরল প্রত্যাশা তাই নিয়ে আলোচনা করব। যদি তুমি পুরোপুরি বিষয়টা জানতে চাও তাহলে যুক্ত থাকো আমাদের স্কুলওয়ালা ইউটিউব চ্যানেলে এবং সাকিনা ম্যামের সাথে। চলো স্টার্ট করি। দেখো, আমরা শুরুতেই দেখতে পাচ্ছি আমাদের প্রত্যেকবারের মতো আমি তোমাদেরকে পড়িয়ে যেমন বুঝিয়ে দিই এটাও বুঝিয়ে দেব। খাওয়া দাওয়ার পর দুপুর বেলা অপু কোথাও বাহির না হইয়া ঘরে থাকে। তাহলে আজকে আমরা কি দেখছি? সবসময় কি দেখেছি? খাওয়া দাওয়া শেষ হবে না কি করবে অপু? সে একেবারে বাড়ি থেকে বাড়িয়ে যেমন হোক করে দৌড়তে চলে যাবে তার মায়ের চক্ষু আড়ালে। কিন্তু এখানে কি করছে? সে কি করেছে? বাহির না হয়ে কোথাও না গিয়ে কি করছে? সে বাড়ির মধ্যেই আছে। অনেক দিনের জীর্ণ পুরাতন কোটা বাড়ির পুরাতন ঘর। কি হচ্ছে এখানে? পুরাতন কি কোনো একটা অনেক 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 পুরানো। তো সেখানে সেই ঘরের কথা বলা হয়েছে। জিনিসপত্র কাঠের, সেকালের সিন্দুক, কোটা, রং এবং সেকালের বেতের প্যাটরা, কড়ির আলনা, জল কৌটোতে, চৌকিতে ঘর ভরানো। দেখো, সেকালের কি অনেক অনেক পুরানো যেসব জিনিসপত্র সেগুলোর কথা এখানে বলা হয়েছে। কারণ একটা অপুর মধ্যে কি আছে এখানে? তো এই শিশু বলতে কাকে বোঝানো হয়েছে? এই শিশু বলতে তো অপুকে বোঝানো হয়েছে। সে কি করেছে? আমরা প্রত্যেকটা পরিচ্ছেদের মধ্যে দেখছি তার মধ্যে কোথাও না কোথাও এক একটা জিনিস নিয়ে এক একটা সে নিজের মধ্যে নিজের একটা কল্পনার দেশকে, জগৎকে ফুটিয়ে তুলেছে। ঠিক তেমনই এই পরিচ্ছেদের মধ্যে সে কোন জিনিসকে ফুটিয়ে তুলেছে? পুরানো জিনিসপত্রকে। দেখো, এমন সব বাক্স আছে যাহা অপু কখনো খুলিতে দেখে নাই। এমন অনেক বক্স আছে যেগুলো কি হচ্ছে অপু কোনোদিনও খুলতে দেখেনি। তাহাতে রক্ষিত সব হাড়ি কলসি আছে। কি আছে তার মধ্যে? কি আছে? হাড়ি। আমরা তো জানি কি একটা বাড়ির মধ্যে কি কি থাকে, তো বাসনপত্র থাকে, হাড়ি কলসি নানা রকম জিনিস থাকে। তো এখানেও সেগুলোই আছে। কি হচ্ছে? যাহার অভ্যন্তরস্থ দ্রব্য সম্বন্ধে সে সম্পূর্ণ অজ্ঞ। এসব দ্রব্য সম্পর্কে তার কোন রকম চিন্তাই সে করতে পারবে না। সে তো একটা শিশু, তার মধ্যে কি করেই বা আসবে? সব শুদ্ধ মিলিয়া ঘরটিতে পুরানো জিনিসের কেমন একটি পুরানো পুরানো গন্ধ বাহির হয়। সেটা কিসের গন্ধ সে জানে না। দেখো, যখন আমরাই যদি বাড়িতে দেখবে অনেক দিন আগে যদি ধর একটা জিনিস রেখে দিয়েছি, আমরা ভুলে গেছি রেখে, তাকে যখন অনেক দিন পর দেখবে বের করা হয় তখন কি হয়? তার মধ্য থেকে একটা একটা অন্যরকমই গন্ধ বের হয়। তাহলে বোঝাই যাচ্ছে যে পুরাতন জিনিসের একটা পুরানো পুরানো গন্ধ। ঠিক তেমনই এখানেও হয়েছে। দেখো, কিন্তু সেটা যেন বহু অতীত কালের কথা মনে আনিয়ে দেয়। কি হচ্ছে? ওই যখন গন্ধটা, তাহলে ঘ্রাণটা যখন সে নেয় তখন কি হয়? তার মধ্যে যেন একটা অতীত একটা কল্পনা শক্তির সৃষ্টি হয়। পুরানো দিনের একটা যেন ঘটনা তার মনের মধ্যে মনে পড়ে। ঠিক ঠিক একটা শিশু মনে যা যা হয়, শিশু মনে যা যা ঘটে তাই হচ্ছে। সে অতীত দিনে অপু ছিল না, কিন্তু এই কড়ির আলনা ছিল।
ওই ঠাকুর দাদার বেতের ঝাঁপিটি ছিল, ওই বড় কাঠের সিন্দুক কটা ছিল। মনে করো এখন সে তো শিশু, পুরানো দিনের যে জিনিসপত্রগুলো সে কি করেই বা দেখবে। সে তো নিজে একটা একটা 7-8 বছরের ছেলে হয়ে মনে করে যদি 10-15 বছর আগে, তাই তো হয়ে গেল অপুর আগের ওইগুলো জিনিসপত্র। তাই অপু ওগুলো আসার আগেই এইসব জিনিসপত্র গুলো তাদের বাড়িতে ছিল। কিন্তু ওই ঠাকুর দাদার দেখো ঝাপটিও বলেছে, ঠাকুর দাদার ঝাপটি তো দেখো এখনের না, আগের দিনের, মানে আগেকার অতীতের। ওই বড় কাঠের সিন্দুক কোটারও কথা বলা হয়েছে এখানে, যেটাও বলা হচ্ছে কোন সময়, অতীতের, অপুর আসার আগে। দেখো ওই যে সোদালি গাছের মাথা বনের মধ্য হইতে বাহির হইয়াছে, মানে এখানে একটা গাছ আছে, তার মধ্যে কিছু যেন মনে হচ্ছে কি হয়েছে, বাহির, যে বনটা যেন বাইরে আছে, একটা শিশুর মনের মধ্যে কি কি আসছে। ওই বড় জঙ্গলে ভরা জায়গাটাতে কাহাদের চণ্ডী মণ্ডপ ছিল। সে কি ভাবছে চণ্ডী মণ্ডপ মানে কি, যেখানে ঠাকুর, যেখানে দুর্গা ঠাকুর বলো, লক্ষ্মী ঠাকুর বা নানা রকম ঠাকুরের পূজা অর্চনা করা হয়। তো এখানে চণ্ডী মণ্ডপ বলতে তাই বোঝানো হয়েছে। কি বলেছে, ওই ভরা জায়গাতে কাহাদের, মানে কাদের যেন একটা চণ্ডী মণ্ডপ ছিল, এখন আর নেই, অতীতে বলছে ছিল। আরো কত নামের কত ছেলে মেয়ে এই ভিটাতে খেলিয়া বেড়াইতো। মানে দেখো, মনে করো আমরা এখন আমাদের বাড়িতে আছি, আমাদের আগে আমাদের এক পিসি যারা ছিল তারাই বাড়িতে খেলাধুলা করে গেছে, তাদের ভাবো, তাদের যারা ছিল মানে এখন নেই, তাদের ওইভাবে আমরা যদি আমাদের অতীতে যাই, আমি বলে না পূর্বপুরুষ, তো এইভাবে যেতে থাকলে কি হবে। তো যারা এখনো নেই কিন্তু তাদের নাম কি মুছে গেছে? না, এখনো যখন আমরা দেখবে গল্প করি, সেই সব নামগুলো আমরা মায়েদের, আমাদের বাবাদের মুখে শুনতে পাই, কিন্তু ওইসব নাম এখন আর নেই। কোথায় তারা ছায়া হইয়া মিলাইয়া গিয়েছে কতকাল আগে, মানে তারা কি হয়েছে, তারা ধরো মৃত্যুই হয়ে গেছে, তো তারা আর এখন নেই, তারা কি হয়েছে, তারা একদম যেন মিশে গেছে কোন ছায়ার মধ্যে। যখন একা ঘরে থাকে, মা ঘাটে যায়, তখন তাহার অত্যন্ত লোভ হয়, ওই বাক্সটা বেতের ঝাঁপিটা খুলিয়া দিনের আলোয় বাহির করিয়া পরীক্ষা করিয়া দেখে কি অদ্ভুত রহস্য উহাদের মধ্যে গুপ্ত আছে। মানে ওই যে বক্সটা আছে তার মধ্যে কি কি রেখেছে, তার একটা শিশু মনের মধ্যে কি হয়, বারবার ওইটা দেখার জন্য তার মনকে যেন মুগ্ধ করে ধরে। ওই রহস্যটা তাকে যেন আশ্চর্য করে তোলে, অবাক করে তোলে, মানে কি আছে জানার জন্য যেন সে আকুল হয়ে পড়ে। ঘরের আড়ার সর্বোচ্চ তাকে কাঠের বরফ বার কষে যে তালপাতার পুঁতি স্তূপ ও খাতাপত্র আছে, বাবাকে জিজ্ঞাসা করিয়া জানিতে পারিয়াছিল, সেগুলি তাহার ঠাকুর দাদা রামচাঁদ, দেখো ঠাকুর দাদার নাম কি, রামচাঁদ তর্কালঙ্কারের। তাহার বড় ইচ্ছা ওইগুলা যদি হাতের নাগালে ধরা দেয়, তবে সে একবার নিচে নামাইয়া নাড়িয়া চাড়িয়া দেখে। মানে ওটা কি হচ্ছে, অপুর ঠাকুর দাদার, তো অপুর ঠাকুর দাদা এখন নেই, তার মধ্যে নানা রকম জিনিসপত্র আছে, তো কি হচ্ছে, অপু সেগুলো জানে না, ওই শিশু মন সেগুলো জানে না ওর মধ্যে কি আছে। তার মনের মধ্যে একটা কৌতূহলের সৃষ্টি হচ্ছে দেখার জন্য, সে ভাবছে যদি একবার নামিয়ে দেয় তাহলে কি করবে, সে একটু দেখবে ওর মধ্যে কি কি আছে। একদিন বনের ধারে জানালাটায় বসিয়া দুপুর বেলা সে সেই ছেঁড়া কাশিদাসের মহাভারত খানা লইয়া পড়ে। দেখো আমরা আগের একটা দেখো পরিচ্ছেদে পাঠের মধ্যে দেখেছি কি, মহাভারত নিয়ে সে কল্পনা করছে, তো সেই আবারও সে কি করছে, সেই কাশিদাসের মহাভারতে যেই ঘটনাগুলি ঘটেছিল আবার সেগুলো নিয়ে কল্পনা করতে বসে গেছে। সে নিজেই খুব ভালো পড়িতে শিখিয়াছে, আগেকার মতো আর মুখে শুনিতে হয় না। মানে কি হয়েছে, এখন সে নিজেই, কারণ আমরা আগে একটা জেনেছি সে প্রসন্ন গুরু মহাশয়ের পাঠশালায় গিয়েছিল, সে সেখানে ভালোই পড়তে পারতো, তো এখন কি হচ্ছে, আর তাকে মাকে আর শোনাতেও হবে না, গল্প করে বোঝাতে হবে না, সে নিজেই পড়তে পারে। তো এখন কি করে, সে নিজেই পড়ে নেয়, নিজেই জলের মতো পড়িয়া যায় ও বুঝিতে পারে। মানে দেখো নিজেই পড়তে পারছে, আবার বুঝতেও পারছে ওর মধ্যে কি কি লেখা আছে। পড়াশোনায় তাহার বুদ্ধি খুব তীক্ষ্ণ, মানে সে কি ছিল, পড়াশোনায় খুবই ভালো। তাহার বাবা মাঝে মাঝে তাহাকে গাঙ্গুলি বাড়ি চণ্ডী মণ্ডপে বৃদ্ধদের মজলিসে লইয়া যায়। মানে কি হচ্ছে, বৃদ্ধ মানে কি, যেখানে একটু
মানে বয়স্ক যেসব বৃদ্ধারা থাকে সেখানে তাকে কি করে, তাকে নিয়ে যায়। কে নিয়ে যায়? অপুর বাবাই নিয়ে যায়। তাহার বাবা মাঝে মাঝে, এখানে দেখো কোন বাড়িতে বলেছে, গাঙ্গুলি বাড়ি, তাহলে এটা মনেও রাখতে হবে যদি প্রশ্ন এসে থাকে যে কোন বাড়িতে নিয়ে যেত, গাঙ্গুলি বাড়িতে নিয়ে যেত। দেখো এখানে কি বলেছে, রামায়ণ কি পাঁচালি পড়িতে দিয়া বলে, পড়ো তো বাবা। কি বলছে এখানে, মানে একটা রামায়ণ যে পাঁচালি থাকে না, সেগুলো কাকে পড়তে দিয়েছে এখানে? অপুকে। তাকে বলছে যে তুমি একটু পড়ো, এদের একবার শুনিয়ে দাও তো, মানে এদের যেসব বৃদ্ধরা আছে বলছে তাদেরকে একটু শুনিয়ে দাও তো। বিষ্ণু খুব তারিফ করেন, মানে খুবই তার সুনাম করে তার পড়া শুনে। পুত্র গর্বে হরিহরের বুক ভরিয়া যায়, মানে যে তার যে পুত্র, তার যে ছেলে এত সুন্দর পড়ছে, সবাই সুনাম করছে তার ছেলে, তো একটা বাবা হিসেবে কি হবে, সে তো খুবই একটা মানে আনন্দ পাবে, তার তখন কি হবে, গর্বে তার বুকটা যেন ভরে যাবে। তাহাদের ঘরে জানালার কয়েক হাত দূরে বাড়ির পাঁচিলের ওপাশ হইতে পাঁচিলের গা ঘেঁষিয়া কি বিশাল আগাছার জঙ্গল আরম্ভ হইয়াছে। মানে মনে করো একটা তো গ্রামীণ একটা পরিবেশ নিয়ে আমরা আলোচনা করছি, তো গ্রামে তো এগুলো দেখাই যাবে যে কোনো জায়গা যদি তাকে ব্যবহার করা না হয়, সেখানে কি হবে, আগাছার মতো নানা রকম গাছ বেড়েই যাবে, সেগুলোকে কেউ, তাদেরকে যত্নও নিতে হয় না, তাদেরকে টাইমে তাদেরকে জল দিতে হয় না, তাদেরকে সার দিতে হয় না, কিন্তু দেখো আগাছার মতো বেড়ে যায়, তো কি হয়, চারিদিকটা যেন একটা জঙ্গলের সৃষ্টি করে। জানলায় বসিয়া শুধু চোখে পড়ে সবুজ সমুদ্রের ঢেউয়ের মতো ভাট শেওড়া গাছের মাথাগুলো। দেখো এখানে কি হচ্ছে, যে একটা ভাট শেওড়া গাছ আছে, তো কি হয়, সমুদ্রের যে ঢেউ, যেমন একটা সমুদ্রের ঢেউ কি হয়, একটা যদি আমরা সমুদ্রের দিকে দেখি, সে পুরো মনে করো যেন আমার সামনে পুরো যে পরিবেশটা দেখতে পাবো পুরো সমুদ্র, তো তেমনই তার চোখের সামনে যে ভাট শেওড়া গাছগুলো আছে যেন মনে হচ্ছে পুরো সমুদ্রের ঢেউয়ের মতো। এ গাছে কি হচ্ছে, দোদলুমান কত রকমের লতা, প্রাচীন বাঁশঝাড়ের শীর্ষ বয়সের ভারে সেখানে সোদালি বন চালতা গাছের ওপর ঝুঁকিয়া পড়িয়াছে, তাহার নিচে কালো মাটির বুকে খঞ্জন পাখির নাচ। মানে একটা যে গ্রামীণ পরিবেশে কত কি হচ্ছে, নানা রকম গাছ আছে, সেই গাছগুলো কি হচ্ছে যেন মনে হচ্ছে মাটির মধ্যে যেন ঝুঁকে পড়েছে, তার সাথে সাথে কি দেখতে পাচ্ছে, যে খঞ্জনী পাখি আছে তার নৃত্য। দেখো তাহাদের বাড়ির ধার হইতে এ বন জঙ্গল একদিকে সেই কুঠির মাঠ, অপরদিকে নদীর ধার পর্যন্ত এক টানা চলিয়াছে। মানে দেখো তাহাদের মানে কাদের বাড়ি, অপুদের বাড়ি থেকে কত, দেখো বন জঙ্গল একদিকে যেমন সে কুঠির মাঠটা আছে, অন্যদিকে কি আছে, নদীর ধার আছে, সেই পর্যন্ত ভাবে যে নদীর ধার থেকে তাদের বাড়ি থেকে ওই বন জঙ্গলটা একেবারে যেন বয়ে গেছে। অপুর কাছে এ বন অফুরন্ত ঢেকে, মানে এখানে এই বনটা কি, তার মনের মধ্যে যেন একটা আলাদাই একটা রহস্য। সে দিদির সঙ্গে কত দূর যে এ বনের মধ্যে তো বেড়াইছে, বনের শেষ দেখিতে পায় না, শুধু এইরকম তিত্তিরাজ গাছের তলা দিয়ে পথ, মোটা মোটা গুল্মলতা দুলানো ঢোলো ঢোলো বন চালতার ফল চারিধারে। মানে কি হচ্ছে, সে তার দিদির সঙ্গে কি করেছে, এই বন জঙ্গল অনেক ঘুরেছে, কিন্তু এর শেষ কোথায় সে জানে না। নানা রকম ফল দেখতে পেয়েছে, নানা রকম পাখি দেখতে পেয়েছে, বারবার ঘুরেছে, কিন্তু তার সত্ত্বেও কি হয়েছে, এর শেষ কোথায় অপু জানতে পারেনি। সুরি পথটা আম বাগানে আসিয়া শেষ হয়। একটা সুরি মানে কি, যে সরু পথ যেটা, সেটা কোথায় শেষ হয়েছে, যে আম বাগান সেখানে শেষ হয়েছে। আবার এ গাছের ও গাছে তলা দিয়া বন কলমি নাটা কাটা ময়না ঝোপের ভিতর দিয়া চলিতে চলিতে কোথায় সেই ত্রিশূন্য দোলে প্রাচীন শিশির গাছের শেওলা বা ধা ডালের গায়ে পরগাছার ঝাড় নজরে আনে। মানে যখনই এই সব পথ দিয়ে যায়, এইসব রাস্তা দিয়ে তারা যায়, একটা গ্রামীণ অঞ্চলে যেমন হয়, এখন তো গ্রাম অনেকটাই উন্নত, এখন যথাযথ দেখবে যে নানা জায়গায় শুধুমাত্র নামটা হয়তো তার গ্রামই থাকে, আমরা ভিলেজ বলে থাকি, কিন্তু এখানে কি থাকে, রাস্তা পথঘাট ভালোই আছে। এইদিকে এখন কি হচ্ছে, বাস বলো, ট্রেন বলো, নানা রকম গাড়ি বলো, এখন যথাযথ চলছে। কিন্তু এখানে যে সময়ের কথা বলা হয়েছে,
তখন সেখানে কি আছে? সেখানে কিছুই নেই, শুধুমাত্র কি চলতো সেখানে? শুধুমাত্র গরুর গাড়ি চলতো। আমরা আমাদের দেখবে এক একটা পাঠ্যাংশের মধ্যে এই ওয়ার্ডটা দেখেছি, তারা কিসে করে আসতো? তারা গরুর গাড়ি করে আসতো। সেখানে কি হচ্ছে? তাদেরকে ট্রেন দেখার জন্য কত কিলোমিটার যেতে হয়েছিল। তো এখানে ধারণাই করে না, কিছু নেই, শুধুমাত্র আছে কিছু কিছু, যেমন আগেকার দিনে গ্রামের যে রাস্তাগুলো থাকতো তার চারিপাশে গাছপালা যেমন থাকতো, কিছু কিছু সরু সরু একটা রাস্তা থাকতো, গলি গলি রাস্তা থাকতো, সেখান দিয়েই সবাই যাতায়াত করতো। এই বন তার শ্যামলতার নবীন স্পর্শটুকু তার আর তার দিদির মনে বুলাইয়া দিয়েছে। মানে যে এই বন, এই যে এটা কি, কার কার মনকে ভরিয়ে তোলে? অপু আর দুর্গা, বোঝাই যাচ্ছে লাইনটার মধ্যেই। জন্মিয়া অবধি এই বন তাহাদের সুপরিচিতি। মানে কি হচ্ছে? তারা যখন থেকে জন্মগ্রহণ করছে তারা তখন থেকে এই বনগুলোকে, জঙ্গলগুলোকে দেখে আসছে। প্রতি পলের প্রতি মুহূর্তে নীরব আনন্দে তাহাদের পিপাসু হৃদয় কত বিচিত্র, কত অপূর্ব রসে ভরিয়া তোলে। তারা এই বনগুলোকে যখন দেখে তাদের মনকে যে কতটা ভরিয়ে তোলে সেটা অপু আর দুর্গা তারাই বুঝতে পারবে। এখন কেউ যদি দেখে এরকম, তারা বুঝতে পারবে না। তাদের মধ্যে যেন মনে হচ্ছে অনেক স্মৃতি জড়িত আছে। এই বনের মধ্যে কোথায় একটি মজা পুরানো পুকুর আছে। মানে মনে করে এখানে মজা বলতে কি হচ্ছে? যেসব পুকুরগুলোকে এখন তো কি হয়, পুকুরকে কাটিয়ে নেয়, তার যথাযথ ব্যবস্থা করে নেয় ব্যবহার করার জন্য। এখানে মজা বলতে যেটা মনে করো কেউ ব্যবহার করছে না, যেসব পাক বলে যেগুলো, সেগুলো অনেকটাই আছে। তো এখানে বলা হচ্ছে যে যেসব পুকুর ব্যবহার করে না, পুরানো পুকুর, অনেকদিন ব্যবহার করা হয় না, তাই বলা হচ্ছে পুরানো। তারই পারে যে ভাঙা মন্দিরটা আছে। আজকাল যেমন পঞ্চানন্দ ঠাকুর গ্রামের দেবতা, কোন সময় ওই মন্দিরের বিশালক্ষী দেবী সেরকম ছিলেন। মানে ওখানে কি আছে? ওই জায়গাটা কেউ ব্যবহার করে না, ওখানে একটা কি মন্দির আছে? ভাঙা মন্দির আছে। আর এখানে কি বলেছি দেখো, বিশাল লক্ষ্মী দেবী সেরকম ছিলেন ওই মন্দিরের মধ্যেই তিনি। মানে একটা পূজা অর্চনা তো করাই হবে, তো এখন করা হয়নি, কোনো এক কালে তো করা হতো। তিনি ছিলেন গ্রামের মজুমদার বংশের প্রতিষ্ঠিত দেবতা। তাহলে এখানে কোন বংশের বলেছে? গ্রামের মজুমদার বংশের একজন দেবতা। এক সময় কি বিষয়ে সফল মনস্কাম হইয়া তাহারা দেবীর মন্দিরে নরবলি দেন। বুঝতে পারছো কেন এখনো দেওয়া হয়? অনেক মন্দিরে দেখবে, তোমরা দেখে থাকো, এমনি হিন্দু ধর্মের মধ্যে কি থাকে, যে কালী পুজো হয় সেখানে দেখবে পাঠা বলি দেওয়া হয়ে থাকে। তো একটা যে মন্দিরে কি হতো, তখনও বলি দেওয়া হতো। কি বলি দেওয়া হতো? নরবলি দেওয়া হতো। তাহাতে বুঝটা হইয়া দেবী স্বপ্নে জানাইয়া যান যে তিনি মন্দির পরিত্যাগ করিয়া চলিয়া গেলেন। এখানে কি বোঝাতে চাইছে? যেসব দেবী কি বলেছেন, যে মন্দিরটা তিনি ত্যাগ করে চলে যাচ্ছেন, আর কখনো ফিরিবেন না, মানে আর কখনো আসবে না সেখানে। অনেক কালের কথা, বিশালাক্ষী পূজা হইতে দেখিয়াছে এরূপ কোন লোক আর জীবিত নাই। মানে যারা এইসব পুজো হতে দেখেছে তারা আর কেউ জীবিত নেই। মন্দির ভাঙিয়া চুরিয়া গিয়াছে, মন্দিরের সম্মুখের পুকুর মজিয়া ডোবায় পরিণত হইয়াছে। মানে যেসব মন্দিরে পুরো ভেঙে গেছে, মন্দিরের যেসব টুকরো, যেসব পাথরগুলো ছিল সেগুলো মনে করো মাটিতে পুরো মিশে গেছে, কিসে পরিণত হয়েছে? ডোবায় পরিণত হয়েছে। তো এখানে বলে দিয়েছে দেখো, ডোবায় পরিণত হয়েছে। চারিধার বনে ছাইয়া ফেলিয়েছে, মজুমদার বংশে বাতি দিতে আর কেহ নাই। এই যে মজুমদার বংশটা আছে, মনে করো তাদের আর কেউ জীবিত নেই, তো তাই কি হচ্ছে, আর বাতি দেওয়ার কেউ নেই। কেবল সেও অনেকদিন আগে গ্রামের স্বরূপ চক্রবর্তী ভিন গা হইতে নিমন্ত্রণ খাইয়া ফিরিতেছিলেন। সন্ধ্যার সময় নদীর ঘাটে নামিয়া আসিতে পথের ধারে দেখিলেন, কি হচ্ছে দেখো, কে এসেছেন এখানে? স্বরূপ চক্রবর্তী। কি করতে এসেছেন তিনি? তিনি এসেছিলেন নেমন্তন্ন, একটা নেমন্তন্ন পেয়েছেন, সেখানে এসেছিলেন। কিন্তু ফিরিতে ছিলেন কোন সময়? সন্ধ্যার সময়। নদীর ঘাটে নামিয়া আসিতে পথের ধারে দেখিলেন একটি সুন্দরী ষোড়শী মেয়ে দাঁড়াইয়া। মানে কি, একটা সুন্দরী, একটা ছোট্ট মনে করে সুন্দরী মেয়ে
দাঁড়িয়ে আছে। স্থানটি লোকালয় হইতে দূরে, মানে যে এখানে যেই গ্রামটা আছে সেখান থেকে দূরে। সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে। পথে কেউ কোথাও নাই, মানে পুরো রাস্তা হাট কি হয়েছে, পুরো একদম শুনশান হয়ে গেছে, কেউ নেই। এমন সময় নিরালা বনের ধারে একটি অল্প বয়সী সুন্দরী মেয়েকে দেখিয়া স্বরূপ চক্রবর্তী দস্তুর মতো বিস্মিত হইলেন। মানে এরকম একটা সুন্দরী মেয়েকে দেখে কি হলেন, স্বরূপ চক্রবর্তী অবাক হয়ে গেলেন। কিন্তু তিনি কোনো কথা কহিবার পূর্বে মেয়েটি ঈষৎ গর্ব মিশ্রিত অথচ মিষ্টি সুরে বলল, আমি এ গ্রামের বিশালক্ষী দেবী। কি আমরা এতক্ষণ কি দেখলাম যে বিশালক্ষী দেবী এখন চলে গেছে, নেই, কিন্তু কি বললেন সেই সুন্দরী মেয়েটি, আমি কে, আমি হলাম বিশালক্ষী দেবী। গ্রামে অল্প দিনে ওলা ওঠার মোড়ক আরম্ভ হবে, বলে দিও চতুর্দশী রাত্রে পঞ্চানন্দ তলায় 108টা কুমড়ো বলি দিয়ে দিয়ে যেন কালী পুজো করে। দেখো এখানে কি বলি দেওয়ার কথা বলা হয়েছে, কুমড়ো বলি। কটা বলা হয়েছে, 108টি। কি বলেছে যে কোন সময়ের কথা, কোন পুজো, আমরা বেশিরা জানি যে কালী পুজো মানে সময়তেই বেশি বলি দেওয়া হয়, তো কালী পুজোর সময়তেই বলেছেন। কথা শেষ হইবার সঙ্গে সঙ্গে স্তম্ভিত স্বরূপ চক্রবর্তী চোখের সামনে মেয়েটি চারিধারে শীত সন্ধ্যায় কুয়াশায় ধীরে ধীরে যেন মিলাইয়া গেল। মানে যে কথাটা শুধুমাত্র যে সুন্দরী মেয়েটি ছিল বলার সাথে সাথে একদম যেন কুয়াশার মধ্যে গেল, নিমেষে মিশে গেল। মানে সে কল্পনাই করতে পারছে না যে সত্যিকারের এরা দেবী। এই ঘটনার দিন কয়েক পরে সত্যই সেবার গ্রামে ভয়ানক মোড়ক দেখা দিয়েছিল। মানে সে এখানে গ্রামে এরপরে কি হলো, একটা ভয়ানক যেন কি দেখা দিয়েছিল, মোড়ক দেখা দিয়েছিল। এইসব গল্প কতবার শুনিয়াছি, মানে এই ধরনের যে কথা, এইসব ঘটনা ঘটেছে, অলৌকিক ঘটনা ঘটেছে, তো এগুলো কি হচ্ছে তারা অনেকবারই শুনেছে। জানালার ধারে দাঁড়াইলেন বিশালাক্ষী ঠাকুরের কথা তাহার মনে ওঠে। মানে যখনই সে জানালার ধারে দাঁড়ায় তখনই যে তাকে যখন বলেছিল যে বিশালাক্ষী দেবী, তো ওই ঠাকুরের কথা কি হয় মনে পড়ে। দেবী বিশালাক্ষীকে একটিবার দেখতে পাওয়া যায় না। এখানে কি বলছে, একটা প্রশ্ন করছে যে একটিবারও দেখতে পাওয়া যায় না। হঠাৎ সে বনের পথে হয়তো গুলঞ্চলের লতা পাড়িতেছে, সেই সময় খুব সুন্দর দেখিতে রাঙা পাট শাড়ি পরনে, মানে কি খুব সুন্দর দেখতে, কি শাড়ি পরে আছে, যে যার পাটটা হচ্ছে রাঙা, হাতে গলায় মা দুর্গার মতো হার বালা। মানে আমরা যখন দুর্গা ঠাকুরকে দেখি যে ধরনের দেবী গহনা পরে থাকে, যে ধরনের অলংকার পরে থাকে, তো ঠিক একই ভাবে পরে আছে। তুমি কে, আমি অপু। কাকে জিজ্ঞাসা করছে, বলছে তুমি কে, কে বলছে, আমি অপু। তুমি বড় ভালো ছেলে, কি রূপ বলো, কি বর চাও। এখানে বলছে তুমি ভালো বড় ছেলে, তো বলছে তুমি কি চাও। সে বিছানায় গিয়া শোয়, মানে কোথায়, যে বিছানায় গিয়ে শুয়ে পড়লো। একবার ঝিরঝিরে হাওয়ায় কত কি লতা পাতার তিক্ত মধুর গন্ধ ভাসি আসে ঠিক দুপুর বেলা। অনেক দূরের কোন বড় গাছের মাথার উপর হইতে গাংচিল টানিয়া টানিয়া ডাকে। এইটা একটা গ্রামীণ পরিবেশ, তো তার মধ্যে গাছপালা, পশু পাখি আমরা তো দেখতেই পাবো। তো কি হচ্ছে, যে গাংচিল থাকে সেগুলো কি করে ডাকতে থাকে। যেন এই ছোট্ট গ্রামখানির অতীত ও বর্তমান সমস্ত ছোটখাটো দুঃখ শান্তি দ্বন্দ্বের ঊর্ধ্বে শরৎ ও মধ্যাহ্নের রৌদ্র ভরা। দেখো এখানে কি কি বলেছে, দেখো একটা ছোট্ট গ্রামখানি, অতীত বর্তমান, মানে যেটা চলছে, যেটা হয়ে গেছে, সমস্ত ছোট খাটো দুঃখ শান্তি দ্বন্দ্ব, মানে যেসব ছোটখাটো দুঃখ থাকে, শান্তি থাকে, দ্বন্দ্ব থাকে, তাদের ঊর্ধ্বে, তাদের উপরে শরৎ ও মধ্যাহ্নের রৌদ্র ভরা। মানে শরৎকাল, মধ্যাহ্ন মানে কি দুপুর বেলা, দুপুরের সময়ের কথা বলেছে। সেই সময় কি থাকে, রোদ থাকে, যে সেটা পুরো একদম যেন চারিদিকে যেন বিকরিত হয়ে থাকে। নীল নির্জন, নির্জন মানে কি শান্ত স্নিগ্ধ। আকাশ পথে এক উদাস গৃহ বিভাগী প্রতীক দেবতা সুকণ্ঠের অবদান দূর হইতে দূরে মিলাইয়া চলেছে।
মানে যে একটা যে আওয়াজ দূর থেকে একদম দূরান্ত যেন কি হচ্ছে মিলিয়ে যাচ্ছে। কখন সে ঘুমাইয়া পড়ে বুঝিতে পারে না, মানে কখন সে ঘুমিয়ে পড়ে সে বুঝতে পারে না। ঘুমাইয়া উঠিয়া দেখে বেলা একেবারে নাই, মানে মনে করে একটা যে দুপুরে ঘুমিয়েছে যে একটা বেলাকে পুরো যেন ছাড়িয়ে গেছে। জানালার বাইরে সারা বনটাই ছায়া পড়িয়া আসিয়াছে, মানে জানালার বাইরে যে বনটা আছে তাদের বাড়ির সামনে আমরা কি কি গাছ আমরা আগেই দেখেছি, তো কি হয়েছে সেখানে যে ছায়া পড়ে গেছে পুরো। বাঁশ ঝাড়ের আগায় রাঙা রোদ, যে বাঁশ গাছ রয়েছে, বাঁশ গাছ তো একটা হবে না, একটা পুরো ঝোপ থাকবে, তার উপরে কি পড়েছে যে রোদের রাঙা, মানে কি বিকেলে যে রোদটা হয় যে লাল যে রংটা হয় দেখবে হলুদ হলুদ থাকে না, রাঙা রাঙা লাল লাল থাকে, তো সেই রোদটা কার উপরে পড়েছে, বাঁশ ঝোপের ওপর। প্রতিদিন এই সময় ঠিক এই ছায়া ভরা বৈকালটিতে নির্জন বনের দিকে চাহিয়া তাহার অতি অদ্ভুত কথা সব মনে হয়। মানে যখনই এই সময় সে বনের দিকে চায় তখন তার মনের মধ্যে যে অদ্ভুত অদ্ভুত যেসব কথাগুলো থাকে ঠিক মনে পড়ে। অপূর্ব খুশিতে মন ভরিয়া ওঠে, মানে একটা যেন আলাদাই আনন্দ। মনে হয় এরকম লতা পাতার মধুর গন্ধ ভরা দিনগুলি ইহার আগে কবে একবার যেন আসিয়াছিল। মানে এই আজকে যে দেখছি, আজকের কোন এক আগে, মানে অনেক দিন আগে সে দেখেছিল, সে ভাবতেই পারেনি। সে সব দিনের অনুভূত আনন্দের অস্পষ্ট স্মৃতি আসিয়া এই দিনগুলিকে ভবিষ্যতের কোনো অনির্দিষ্ট আনন্দের আশায় ভরিয়া তোলে। মনে করো অতীতের সঙ্গে সে বর্তমানে দেখছে। এখন ধরো দেখবো, আমি যদি এখন কোনো জিনিস দেখি, মনে করে পেনটা দেখছি, পেনটা কোনো এক সময় দেখেছিলাম, কি করেছিলাম ভাবতে পারি, পেনটা নিয়ে ভবিষ্যতে কি করব সেটাও ভাবতে পারি। তো তেমনই ঠিক অপুও যখন একটা এইসব জিনিসগুলো দেখে, অতীতে কি হয়েছিল সেটাও সেম ভাবে, আবার ভবিষ্যতে কি হবে সেই সব মনকে কি করে, সেই সব ভবিষ্যতের কথা তাকে যেন কি করে গভীর আনন্দ দেয়। মনে হয় একটা যেন কিছু ঘটিবে, এ দিনগুলি বুঝি বৃথা যাইবে না, একটা বড় কোনো আনন্দ ইহাদের শেষে অপেক্ষা করিয়া যেন, মানে কি হচ্ছে এখানে মনে হচ্ছে যে এই যে দিনগুলো তাদের ঘটছে, এই দিনের যেন একটা ভবিষ্যতে যেন আরো আনন্দ দিতে পারে, তার মনের মধ্যে এগুলো সৃষ্টি হচ্ছে। অপূর্ব অদ্ভুত বৈকালটা নিবিড় ছায়া ভরা গাছপালার ধারে খেলাঘর, গুলময় অঞ্চল তার টাঙানো খেজুর গাছের ঝাপ, বনের দিক হইতে ঠান্ডা ঠান্ডা গন্ধ বাহির হয়। দেখো কত কি হচ্ছে এখানে, সেই একটা শিশু মনে এক একটা পরিচ্ছেদের মধ্যে একটা করে আমরা ঘটনাকে দেখতে পাই। এই দেখবে যখন আমরা যদি প্রথম থেকে শুরু করি, দেখবে পরস্পর পরস্পর অপুর মধ্যে দেখবে নানা রকমের ঘটনা সৃষ্টি হচ্ছে। একটা শিশু মনে একটা কত রকমের কল্পনা করতে পারে। একবার আমরা দেখেছি যে একটা তার নিয়ে সে কিভাবে রেলগাড়ি বানিয়েছিল, তো এখানে ঠিক একটা সে বন জঙ্গল নিয়ে ভবিষ্যৎ নিয়ে আলাদাই কল্পনায় বসে গেছে। রাঙা রোদটুকু জ্যাঠামশাইদের পোড়ো ভিটায় বাতাবি লেবুর গাছের মাথায় চিকচিক করে চকচক বাদামি রঙের ডানাওয়ালা কেটে তেড়ো পাখি বনকলমি ঝোপে উড়িয়া আসিয়া বসে। একটা যে রাঙা রোদ, এই যে বিকালে যে রোদ গাছের মধ্যে পড়লে যে একটা কিরকম সুন্দর লাগে, এখন হয়তো এই বয়সে আমরা বুঝতে পারবো না। একটা শিশুকে যখন দেখবে, একটা 7-8 বছরের একটা শিশুকে নিয়ে যাবে, দেখবে একটা পরিবেশ দেখাবে, এই রাঙা রোদটা দেখে তার মনের মধ্যে কি কি হচ্ছে তখনই বুঝতে পেরে যাবে যে একটা জিনিস, একটা একটা ছোট্ট জিনিস কত আনন্দ দিতে পারে। তো আমরা সেগুলোই দেখবো। তাজা মাটির গন্ধ, মানে কি হচ্ছে একটা মাটিরও দেখবে একটা গন্ধ, বৃষ্টি হচ্ছে যখন দেখবে অনেক রোদ, হঠাৎ করে দেখবে বৃষ্টি পড়ছে, ওই বৃষ্টির যখন দেখবে একটা মাটিতে পড়ার সাথে সাথে দেখবে একটা যেন ধোঁয়া সৃষ্টি হচ্ছে, ওই ধোঁয়া থেকে দেখবে একটা গন্ধ বের হয়, ওইটাই যেন একটা তাজা মাটির গন্ধ মনে হবে, আমরাও অনুভব করতে পারি ওটা। দেখবে ছেলে মানুষের জগৎ ভরপুর আনন্দে উচ্ছলিয়া ওঠে, কাহাকে সে কি করিয়া বুঝাইবে সে কি আনন্দ, মানে এসব দেখে একটা শিশুর মধ্যে কি কি আনন্দ হয় সে কাউকে বোঝাতেই পারবে না। তো এগুলো একাই ভাবে, একাই কল্পনা করে, আবার একাই আনন্দ ভোগ করে।
সন্ধ্যার পর সর্বজয়া ভাত চড়াইয়াছিল। মানে এখানে যে সন্ধ্যার পরে কি হচ্ছে, এটা আমাদের প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে, তো সর্বজয় তাই করেছে যে সে ভাত তৈরির জন্য এবার প্রস্তুতি হচ্ছে। অপু দাওয়ার মাদুর পাতিয়া বসে আছে, মানে সে বাড়ির সামনে কি করেছে, সে মাদুরকে মানে বিছিয়ে বসে আছে। খুব অহংকার একটানা বিঝি পোকা, এখানে ঝিঝি পোকা হবে, আমরা এইসব আমরা শুনে রেখেছি এইসব ঝিঝি পোকাই হয়। কি হচ্ছে, ডাকিতেছে। মনে করো আমরা যখন সন্ধ্যার সময়, এখন হয়তো খুব একটা শোনা যায় না, কিন্তু আগে হয়তো শুনেছি সব ঝিঝি পোকা থাকে, তাদের একটা আওয়াজ কিরকম, যে সন্ধ্যা হলেই যে তারা দেখো শুরু হয়ে যায়, তাদের ডাক শুরু হয়ে যায়, আমাদের কানে পড়ে থাকে। অপু জিজ্ঞাসা করিল, পুজোর আর কতদিন আছে মা? এখানে দেখো অপু জিজ্ঞাসা করছে তার মাকে, দেখো এখানে চিহ্ন, এখানে দেখো প্রশ্নবাচক আছে, তার মাকে জিজ্ঞাসা করছে আর পুজো আর কতদিন বাকি। দুর্গা বটি পাতিয়া তরকারি কাটিতেছিল। এখানে তরকারি বলতে যেসব রান্নাগুলো হবে সবজি মনে করে সেগুলোকেই কাটছিল, এবার তরকারি বানাবে তার জন্য। বলিল আর 22 দিন আছে না মা? এখানে আবার দুর্গা বলছে, সে একটা বললো সংখ্যা বললো 22 দিন, তো তার মধ্যে একটু সন্দেহ আছে, তো তার মাকে আবার সেও জিজ্ঞাসা করে নিল, নামা মানে একটা দেখো প্রশ্নবাচক চিহ্ন আছে। সে হিসাব ঠিক করিয়াছে, তাহার বাবা বাড়ি আসিবে, অপুর মায়ের তাহার জন্য পুতুল কাপড় আলতা, মানে যখন তার বাবা বাড়ি আসবে কি কি আনবে, পুতুল আনবে, কাপড় আনবে, আলতা আনবে। দুর্গার মন আজ খুব খুশি আছে, মানে এইসব নতুন নতুন সব উপকরণ গুলো আসবে, তার জন্য দুর্গা খুব আজকে খুশি। রাত্রিতে রান্না প্রায় হয় না, মানে দেখো একটা তো খুবই গরিব, তো রাতে রোজ তাদের রান্না হয় না, আজকে দেখো রান্নাও হচ্ছে। ও বেলার বাসি ভাত তরকারি থাকে, মানে ধরো দুপুরে সেটা বানিয়েছে, তো সেটাকেই তারা কি করে রাতে খেয়ে নেয়। আজ ভাত চড়িয়াছে, তরকারি রান্না হইবে, ইহাতে তাহার মন মহা আনন্দ, মানে আজকে আবার দেখো সন্ধ্যার সময় দেখো ভাত হচ্ছে, তরকারি হচ্ছে, সেগুলো দেখে খুব কি হয়েছে, খুবই আনন্দ পাচ্ছে। আজ যেন একটি উৎসবের দিন, যেন মনে হচ্ছে এটা যেন একটা উৎসবের দিন। দুর্গা বলিল আজ কি হয়েছে জানো মা? তার মাকে আবার বলছে আজ কি হয়েছে জানো মা? অপু বলিল যা তাহলে তোর সঙ্গে আড়ি করব। এখানে কি বলছে, তার মাকে, মানে দুর্গা নিশ্চয়ই অপুর কিছু কথা বলে দেবে, তো অপু তার আগেই দেখো এখানে বলেছে যে যা তাহলে তোর সঙ্গে আড়ি করব, বলে দেখ করগে জারি, এখানে বলছে তুই কর আড়ি, ওর যায় আছে না তাও বলবে। শোনো মা, ও পোস্তা দানার নাম জানে না, আজ রাজিদের বাড়ি পোস্তা দানা রোদ্দুরে দিয়েছে, ও বললে কি রাজিদি? রাজি বললে যষ্টি মধু খেয়ে দেখ। ও খেয়ে এলো, মা সেখানে দাঁড়িয়ে বুঝতেও পারলে না যে পোস্ত এমন বোকা না মা। এখানে দেখো সেখানে প্রশ্ন করছে যে সে রাজিদের বাড়ি গেছে, রাজি ওকে কি বলেছে, রাজি বলেছে এটা যষ্টি মধু, কিন্তু সেখানে দেখো কি হচ্ছে, ও ওটাকে যষ্টি মধু বলেছে তাই ও বিশ্বাস করে নিয়েছে, কিন্তু ও জানে না ওইটা পোস্তদানা, খেয়েছে তার সত্ত্বেও সে বুঝতে পারেনি। অপু মুখে বলিল বটে, কিন্তু দিদির সহিত সে আড়ি করবে না, সে বলল মুখে, কিন্তু সে দিদির সঙ্গে আড়ি করবে না। সেই যে যেদিন তাহার মাকাল ফলগুলো সতুদা লইয়া পালিয়েছিল, মানে যে একদিন ওরা তো দোকান করেছিল, তো সেখানে মাকাল ফল নিয়ে এসেছিল, সতু সেখানে এসেছিল কি করে সব নিয়ে চলে গিয়েছিল, কিন্তু তারপরে দুর্গা কি করেছিল দেখো, সেদিন তাহার দিদি সারাদিন বন বাগান খুঁজিয়া সন্ধ্যার সময় কোথা হইতে আঁচলে বাঁধিয়া এক রাস মাকাল ফল আনিয়া তাহার সম্মুখে খুলিয়া দেখাইয়া বলিয়াছিল কেমন। এখানে দেখো যখন নিয়ে চলে গেছিল সে খুবই, মানে একটা শিশু মন খুবই দুঃখ পেয়েছিল, তো তার জন্য কি করেছিল তার দিদি খুবই মানে কষ্ট পায় যখন তার ভাই কষ্ট পায়, সে সারা মানে বন জঙ্গল ঘুরে কতগুলো মাকাল ফলকে নিয়ে এসেছিল। হলো এখন বড্ড যে কাঁদছিলি সকালবেলা, মানে এগুলো নিয়ে চলে গিয়েছিল বলে তো সে পুরো সারাদিনই কেঁদেছিল, তাই বলেছে এখানে। সে সন্ধ্যার কিসে যে সে বেশি আনন্দ পাইয়াছিল, মাকাল ফলগুলো হইতে কি দিদির মুখের বিশেষ করিয়া তাহার
ডাগর চোখের মমতা ভরা স্নিগ্ধ হাসি হইতে তাহা সে জানে না। মানে এগুলো দেখে যখন সে দেখালো, সে খুশি পেয়েছিল, তার দিদি তার জন্য এত কিচ্ছু করেছে, তার জন্য সে মনে মনে ভেবে নিয়েছিল সে কখনো তার দিদির সঙ্গে আড়ি করবে না। খাইতে বসিয়া দুর্গা বলিল, পাতাল করে তরকারিটা কি সুন্দর খেতে হয়েছে মা। এখানে দেখো পাতাল করে যে তরকারি যা রান্না করেছে তার মা, তো তারা কি বলছে, তারা খুব সুনাম করছে, কি সুন্দর হয়েছে। তাহার মধু স্বর্গীয় তৃপ্তিতে ভরিয়া উঠিল। মানে এই কথাগুলো যখন সে শুনলো, সর্বজয়া যখন শুনলো, তার মনটা কি হলো, আনন্দে ভরে গেল। সঙ্গে সঙ্গে অপুও বলিল, বাহ। অপুও বললো যে খুব ভালো হয়েছে, খেতে ঠিক মাংসের মতো না দিদি। এখানে সে আবার তার দিদিকে বলছে খেতে মাংসের মতো না। পাতালকোর এক জায়গায় কত ফুটে আছে মা, আমি ভাবি ব্যাঙের ছাতা, তাই তুলি নে। মানে সে কিছু অপু ভাবে এগুলো কি, সেগুলোকে জানে না ওইগুলো কি পাতালকোট, সে ব্যাঙের ছাতা ভাবে, তাই সে নিয়ে আসে না। উভয়ের উচ্ছ্বাসিত প্রশংসা বাক্যে সর্বজয়ার বুক গর্বে ও তৃপ্তিতে ভরিয়া উঠলো। মানে যখন সে ছেলে মেয়ের মুখে যখন তার এই নাম শুনলো, যে সুনাম করলো যে খুব সুন্দর হয়েছে, তখন তার কি হলো, এখানে বলেছে সর্বজয়ার বুক গর্বে ও তৃপ্তিতে, মানে আনন্দে ভরে উঠলো। তবুও কি আর উপযুক্ত উপকরণ সে পাইয়াছে, মানে এটা করার জন্য সে সবটা ঠিকঠাক পায়নি, যেসব প্রয়োজন হয় একটা পুরোপুরি একটা তরকারি রান্না করার জন্য, সেগুলো তার কাছে সব ছিল না। তাহার পরে সকলে গিয়ে ঘুমাইয়া পড়ে। মানে তারপর খাওয়া দাওয়া করে সকলে কি করলো, ঘুমিয়ে পড়লো। রাত্রি গভীর হয়, ছাতিম ফুলের উগ্র সুবাসে হেমন্তের আঁচ লাগা শিশির রৌদ্র নৈশ বায়ু ভরিয়া যায়। মানে যে রাত্রে কি হচ্ছে, যে হেমন্ত যে আঁচ লাগা শিশির রৌদ্র, সেগুলো কি হচ্ছে, সেগুলো যেন পুরো যেন বায়ুতে ভরে গেছে, পুরোপুরি কি হয়েছে, ভরে গেছে। দেখো তাহলে আমাদের এই পরিচ্ছেদটা এখানেই সমাপ্ত হলো। আমরা আরো যে বাকি পরিচ্ছেদ গুলো আছে পথের পাঁচালী, সেগুলো নিয়ে আবারও তোমাদের সঙ্গে ফিরে আসবো, আবারও দেখা হবে তোমাদের সঙ্গে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।